অটোমান নামটি এসেছে উসমান থেকে, যা উসমানের নামের আরবি রূপ। আজ আমরা এই মহা সাম্রাজ্যের অবিশ্বাস্য গল্পে ডুব দেব, এর বিনয়ী সূচনা থেকে শুরু করে কিংবদন্তি তুল্য শিখর। গল্পের শুরু উসমান প্রথম দিয়ে। 1299 সালে তিনি আনাতোলিয়ার কয়েকটি তুর্কি গোত্রকে একত্র করে একটি আনুষ্ঠানিক রাষ্ট্রে রূপ দেন। তিনি 2 বছর পর 1389 সালে তারা কোসোভো দখল করে। এই বিজয়ের মাধ্যমে কার্যত ওই অঞ্চলে সার্বীয় শক্তির অবসান ঘটে এবং ইউরোপে অটোমান সম্প্রসারণের দরজা পুরোপুরি খুলে যায়। এতে ইউরোপীয় শক্তিগুলো আতঙ্কিত হয়ে পড়ে। তারা 1396 সালে নিকোপোলিসের যুদ্ধে অটোমান অগ্রযাত্রা থামানোর চেষ্টা করে। এই সংঘর্ষটি আজ মধ্যযুগের শেষ বড় ক্রুসেড হিসেবে পরিচিত, কিন্তু এর পরিণতি ছিল অটোমানদের এক নিরঙ্কুশ বিজয়। সে সময়ের সুলতান ছিলেন বায়েজিদ প্রথম, যাকে বজ্রপাত নামে ডাকা হতো, এবং এই উপাধি তিনি সত্যিই প্রাপ্য ছিলেন। 1389 থেকে 1402 সালের মধ্যে তিনি অটোমান সাম্রাজ্যের আয়তন প্রায় দ্বিগুণ করে ফেলেন। তবে বায়েজিদের সামনে একটি বড় সমস্যা ছিল: মহান নগরী কনস্টান্টিনোপল। শহরটি তার সাম্রাজ্যের ঠিক মাঝখানে অবস্থান করছিল, ফলে সাম্রাজ্য কার্যত 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে, অথচ তিনি এটি দখল করতে পারছিলেন না। তার বিশাল উচ্চাকাঙ্ক্ষা হঠাৎই থেমে যায় যখন তিনি আঙ্কারার যুদ্ধে মহান বিজেতা তৈমুরের কাছে পরাজিত হন এবং বন্দী হন। এই ভয়াবহ পরাজয় অটোমান সাম্রাজ্যকে তার একমাত্র গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। 1 দশকেরও বেশি সময় ধরে বায়েজিদের পুত্ররা সিংহাসনের জন্য নির্মমভাবে লড়াই করে। এই বিশৃঙ্খল ও রক্তক্ষয়ী সময়কাল ইতিহাসে অটোমান ইন্টাররেগনাম নামে পরিচিত। অবশেষে বায়েজিদের এক পুত্র মেহমেদ প্রথম বিজয়ী হয়ে আবির্ভূত হন। তিনি সাম্রাজ্যকে আবার একত্রিত করতে সক্ষম হন, এর শক্তি পুনরুদ্ধার করেন এবং গৃহযুদ্ধের অবসান ঘটান। তার পুত্র মুরাদ দ্বিতীয় এই কাজকে আরও এগিয়ে নিয়ে যান। 1430 থেকে 1450 সালের মধ্যে তিনি আঙ্কারার যুদ্ধের পর হারিয়ে যাওয়া প্রায় সব অঞ্চলই সফলভাবে পুনর্দখল করেন। তিনি হাঙ্গেরির রাজার নেতৃত্বে গঠিত এক ঐক্যবদ্ধ ইউরোপীয় বাহিনীর মুখোমুখি হন ভার্নার ক্রুসেডে এবং সেখানে বিজয় লাভ করেন। এর কয়েক বছর পর 1448 সালে তিনি তার ভূখণ্ডের ওপর আরেকটি আক্রমণ প্রতিহত করে দ্বিতীয় কোসোভোর যুদ্ধে শত্রুদের পরাজিত করেন। তবে কনস্টান্টিনোপলের ছায়া তখনও অটোমানদের উপর ভর করেছিল। শহরটি ছিল এক দুর্ভেদ্য দুর্গ, যেন জয় করাই অসম্ভব। এই শতাব্দী প্রাচীন সমস্যার সমাধান অবশেষে করেন মুরাদ দ্বিতীয়ের পুত্র। তার নাম ছিল মেহমেদ দ্বিতীয়, কিন্তু ইতিহাস তাকে চেনে মেহমেদ বিজয়ী নামে। মাত্র 21 বছর বয়সে অসাধারণ সামরিক কৌশল ও প্রচণ্ড শক্তির মাধ্যমে তিনি অসম্ভবকে সম্ভব করেন। 453 সালের 29 মে কনস্টান্টিনোপল অটোমানদের হাতে পতিত হয়। মেহমেদ বিজয়ী শহরে প্রবেশ করে এর নাম পরিবর্তন করে ইস্তাম্বুল রাখেন এবং এটিকে তার সাম্রাজ্যের নতুন রাজধানী ঘোষণা করেন। এটি শুধু একটি সামরিক বিজয় ছিল না, এটি ছিল বিশ্ব ইতিহাস বদলে দেওয়া এক ঘটনা। খুব দ্রুতই ইস্তাম্বুল পরিণত হয় আন্তর্জাতিক বাণিজ্য, সংস্কৃতি ও ক্ষমতার এক প্রাণবন্ত কেন্দ্রে। মেহমেদ বিজয়ী 1471 সাল পর্যন্ত শাসন করেন। তার মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র বায়েজিদ দ্বিতীয় সিংহাসনে আরোহণ করেন, এমন এক সাম্রাজ্যের উত্তরাধিকারী হয়ে যা তখন বিশ্বের অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়েছে। কনস্টান্টিনোপলের পতনই ছিল সেই মুহূর্ত যখন অটোমান সাম্রাজ্য সত্যিকার অর্থে বিশ্বমঞ্চে আত্মপ্রকাশ করে।
এটি তখন দক্ষিণ পূর্ব ইউরোপ ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রধান শক্তিতে পরিণত হয়। এমনকি বহু অর্থোডক্স খ্রিস্টান নেতাও ভেনিসীয় শাসনের চেয়ে অটোমান শাসনকে বেশি পছন্দ করতেন। আর এটিই ছিল কেবল শুরু। পঞ্চদশ ও ষোড়শ শতক ছিল অটোমান সাম্রাজ্যের স্বর্ণযুগ, অভূতপূর্ব সম্প্রসারণ ও বিজয়ের সময়কাল। সুলতান সেলিম প্রথম এর অধীনে সাম্রাজ্য বিস্ময়কর গতিতে বিস্তৃত হয়। মাত্র কয়েক বছরের মধ্যেই 1517 সালের মধ্যে তিনি মিশর, সিরিয়া, আরব উপদ্বীপ ও ফিলিস্তিন জয় করে নেন। কনস্টান্টিনোপলের পতনই ছিল সেই মুহূর্ত যখন অটোমান সাম্রাজ্য সত্যিকার অর্থে বিশ্বমঞ্চে তার উপস্থিতি জানান দেয়। এটি তখন দক্ষিণ পূর্ব ইউরোপ ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের সর্বশক্তিমান শক্তিতে পরিণত হয়। এমনকি অনেক অর্থোডক্স খ্রিস্টান নেতাও ভেনিসীয় শাসনের তুলনায় অটোমান শাসনকেই বেশি গ্রহণযোগ্য মনে করতেন। আর এটিই ছিল সাম্রাজ্যের স্বর্ণযুগের সূচনা। একাদশ ও দ্বাদশ শতক ছিল অটোমান সাম্রাজ্যের বিস্ময়কর সম্প্রসারণ ও বিজয়ের সময়কাল। সুলতান সেলিম প্রথম এর শাসনে সাম্রাজ্য অভাবনীয় গতিতে বৃদ্ধি পায়। মাত্র কয়েক বছরের মধ্যেই 1817 সালের মধ্যে তিনি মিশর, সিরিয়া, আরব উপদ্বীপ ও ফিলিস্তিন জয় করে নেন। কিন্তু কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। অটোমান সাম্রাজ্যের পতন ধীরে ধীরে শুরু হয় আনুমানিক 1600 সালের দিকে। সাম্রাজ্যটি ছিল বিশাল, আর এর সেনাবাহিনীকে একসাথে একাধিক ফ্রন্টে লড়তে হচ্ছিল। পশ্চিম সীমান্তে অস্ট্রিয়ার বিরুদ্ধে এবং পূর্ব সীমান্তে পারস্যের বিরুদ্ধে লাগাতার যুদ্ধ। এই দীর্ঘস্থায়ী সংঘাতগুলো সাম্রাজ্যের অর্থনীতি ও সম্পদকে ভীষণভাবে ক্ষয় করে দেয়। একই সময়ে দুই দিকের প্রতিরক্ষা সামলানো, আবার সমুদ্র বাণিজ্যে প্রতিযোগিতার জন্য শক্তিশালী নৌবাহিনী বজায় রাখা, সবকিছু একসাথে করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ধীরে ধীরে সাম্রাজ্যের ভিতরে ফাটল দেখা দিতে শুরু করে। অটোমান শক্তির সেই অটুট চেহারায় তখনই প্রথম দুর্বলতার স্পষ্ট লক্ষণ ফুটে ওঠে। পরবর্তী শতাব্দীগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। 19 শতকের 12 ও 13 সালে বালকান যুদ্ধ শুরু হয়, আর সেই স্বল্পস্থায়ী কিন্তু ভয়ঙ্কর সংঘর্ষে অটোমান সাম্রাজ্য ইউরোপে অবশিষ্ট প্রায় সব ভূখণ্ডই হারিয়ে ফেলে। 600 বছরেরও বেশি সময় ধরে শাসনের পর অটোমান সাম্রাজ্য ইতিহাসের পাতায় বিলীন হয়ে যায়, তবে এর উত্তরাধিকার আজও অসাধারণ ও অমর। এই সাম্রাজ্য স্মরণীয় হয়ে আছে তার দুর্ধর্ষ সামরিক শক্তি ও উদ্ভাবনী কৌশলের জন্য, সেই সময়ের প্রেক্ষাপটে বিস্ময়কর জাতিগত বৈচিত্র্য ও ধর্মীয় সহনশীলতার জন্য, এবং তার শ্বাসরুদ্ধকর স্থাপত্য কীর্তির জন্য, যেগুলো আজও